नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयो मुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यतो कृपातमं वन्दे परमानन्द माधवं। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानधर्मस्य तदात्मनं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। শ্রী ভক্তবৃন্দ, আপনাদের সকলকে ধর্ম লাগবেন চ্যানেল স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে বিশুদ্ধ সনাতন মন্দির এবং অনন্ত আনন্দময় আনন্দ জীবন দর্শন মন্দিরে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আমাদের মন্দিরে আজকেও গীতা পাঠ হচ্ছে। আমাদের ইতিমধ্যে আমরা গীতা পাঠ করেছি, মন্ত্র পাঠ করেছি। আমরা কিছু গীতার কথা আলোচনা করব, সনাতনের সারযুক্ত আলোচনা করব এবং সমসাময়িক ঘটনার ভিত্তিতে কিছু জিনিস আলোচনা করব। আপনারা সকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সনাতন ধর্ম সংরক্ষণ, বৃদ্ধি এবং প্রসারে সহায়তা করুন। সেই সঙ্গে অনন্ত আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরে অংশগ্রহণ করে অনন্ত জীবন আনন্দময় অনন্ত জীবনের অধিকারী হন। জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে কিভাবে অনন্ত আনন্দময় অনন্ত জীবন লাভ করা যায় আমাদের শাস্ত্রের জ্ঞান মেনে, সেটাই আমাদের স্কুলের মূল শিক্ষা। গীতায় ভগবান বলেছেন, হে অর্জুন, যাদের ধর্মের প্রতি শ্রদ্ধা নাই তারা আমাকে না পেয়ে মৃত্যুময় সংসারে বারবার ফিরে আসে। এবং দ্বাদশ অধ্যায় বলছে, হে অর্জুন, তোমার মন আমাকে দাও, আমার বুদ্ধি দাও, তবে তোমাকে আমি শীঘ্রই মৃত্যুময় সংসার অতিক্রম করাবো, এই মৃত্যুময় সাগর অতিক্রম করাবো। এই সংসারটা একটা মৃত্যুময় সাগরের সঙ্গে তুলনা করছে ভগবান গীতায়। মানে মানে ওশেন অফ ডেথ, মানে বারবার জন্ম হচ্ছে জীবের। প্রতিটা জীবের কতবার যে জন্ম হচ্ছে, কোটি কোটি বার জন্ম, কোটি কোটি বার, লক্ষ লক্ষ কোটি, লক্ষ লক্ষ কোটি বার জন্ম। আমরা মৃত্যুর অনন্ত সাগরে হাবুডুবু খাচ্ছি, আর হিন্দুরা শুধু পুনর্জন্ম পুনর্জন্ম পুনর্জন্ম। হে ঠাকুর, এই জন্মটা গেল, আগামী জন্মটা ভালো হয়। এই কনসেপ্টটা আসছে বেদের থেকে, সকাম কর্ম করার জন্য। যারা সকাম কর্ম করে তাদের পুনর্জন্ম হয়। আর বেদের জ্ঞানকাণ্ডে, বেদের কর্মকাণ্ড যারা যজ্ঞ করে, বেদের সেই জ্ঞান অনুযায়ী, এবং যারা জ্ঞানকাণ্ডে যায় তারা ধ্যানের মাধ্যমে সবকিছু ত্যাগ করে নির্বাণ লাভ করে, তাদের কোনো অস্তিত্ব থাকে না। এই জন্য হিন্দুরা, যদিও আমাদের শাস্ত্র অনুযায়ী ঈশ্বর সাধনার অনেক পথ রয়েছে, অনেক তত্ত্ব, অনেক কথা রয়েছে, সেগুলা তারা চর্চা করতে পারছে না, তারা শিখছে না, তারা জানছে না। কারণ তারা শাস্ত্রকে সামগ্রিকভাবে বোঝার চেষ্টা করে নাই। ওই শাস্ত্রের দু একটা লাইন, দু একটা স্তব, দু একটা অংশ, কিছু একটা প্যারাগ্রাফ নিয়ে, দু একটা মন্ত্র নিয়ে, ওটা নিয়েই তারা ঘষে মজে, তারা মনে করে ওটাই সবকিছু। কিন্তু আমাদের সবকিছুকে একখানে করে নিয়ে আসতে হবে, সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বিচার করতে হবে। সেটা হলো যোগ তত্ত্ব। যোগ তত্ত্ব কি? তুমি যেমন একটা বাড়ি তৈরি করতে হলে বিভিন্ন জিনিস উপাদান নিয়ে এসে একটা সম্পূর্ণ একখানে করে বাড়ি তৈরি করো, কিংবা খিচুড়ি তৈরি করতে হলে, খিচুড়ি রান্না করতে হলে চাল ডাল বিভিন্ন মশলা একখানে করে রান্না করে খিচুড়ি তৈরি করো। তুমি কখনো হলুদকে খিচুড়ি বলো না, কখনো মরিচকে খিচুড়ি বলো না, শুধু লবণকে খিচুড়ি বলো না। তুমি কোনো গাড়ির একটা স্টিয়ারিংকে গাড়ি বলবো না, গাড়ির ব্রেককে গাড়ি বলবো না, সবকিছু সমন্বয়কে গাড়ি বলবা। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ, তো যোগ তত্ত্ব তাই। আমরা কোনো একটা বিশেষ দেবতার পূজা করলাম, একটা শক্তি অর্জন করলাম, একটা মন্ত্র পাঠ করলাম, তাই দিয়ে যোগ তত্ত্ব হয় না। সবকিছু সমষ্টিগত রূপেই হবে যোগ তত্ত্ব। তুমি যখন ইউনিফাই করতে পারছো, সেই যোগ সাধনা, যেটা ভারতের মাটিতে যোগ নিয়ে অনেক তত্ত্ব কথা আলোচনা করা হয়েছে, কিন্তু হিন্দুরা কখনো সেটা উপলব্ধি করতে পারে নাই। যোগ সাধনা করতে তারা জানে না। আমাদের তথাকথিত সাধু সন্ন্যাসী যারা ওই বনে জঙ্গলে যায়, ঘর সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যায়, তারা বিয়োগ সাধনা করে। যেমন মহাপ্রভু, উনি আমাদের হরে কৃষ্ণ মন্ত্র যেটা, সেটা একটা সন্ন্যাসের মন্ত্র। তারাও সন্ন্যাসী, পার্থক্য একটাই, যে যারা আগের দিনে সন্ন্যাসী ছিল, মানে হরে কৃষ্ণের আগের যারা ছিল, তারা সেই সব সন্ন্যাসী শুধু ধ্যান করতো, প্রাণাম করতো। তারা এখনো আছে, ধ্যান প্রাণাম করে অনেক সন্ন্যাসী আছে। আর এরা শুধু ধ্যান প্রাণাম না করে হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করে, কিন্তু তাদের চিন্তা চেতনা, ভাবধারা, জীবনের গতি সবকিছু একই ধরনের। তারা যোগ সাধনা। এবং তোমাদের যে মহাপ্রভু শ্রী চৈতন্য বাবু, উনি যোগ সাধনার বিরোধিতা করে গেছেন। উনি যোগী ব্যক্তিদের পছন্দ করতেন না, উনি জ্ঞানী ব্যক্তিদের পছন্দ করতেন না। কি সরস্বতী মহামানী, তুমি এখানে আছো? হ্যাঁ, কি তোমাকে বলেছে না যে চৈতন্য বাবু
উনি কি হ্যাঁ জ্ঞানীদের পছন্দ করতেন না, কথা তাই কি ধনী দেন? ব্যক্তিদের পছন্দ করেন না। হ্যাঁ, হ্যাঁ জ্ঞানী ব্যক্তিদের পছন্দ করেন না। আর আমাদের নিষ্কাম কর্মযুক্ততে আমাদের গীতার নিষ্কাম কর্মের কটা স্তম্ভ বলো তো, বলো কটা স্তম্ভ? তিনটি। কি কি? কি কি? জ্ঞান ভক্তি কর্ম। জ্ঞান ভক্তি কর্ম। জ্ঞান একটা বিরাট অংশ সাধনা করতে গেলে। হুম, যার মধ্যে আত্মজ্ঞান নাই সে সাধনা, ঈশ্বর হুম, সাধনা করবে কিভাবে? আমাদের গীতায় আত্মতত্ত্ব হুম, সম্বন্ধে অনেক জ্ঞান, ঈশ্বর তত্ত্ব, আত্মতত্ত্ব, ভগবত তত্ত্ব সবকিছু সম্পর্কে বিশদভাবে আলোচনা করছে। হুম? হুম, এবং গীতার সপ্তম অধ্যায়ে ভগবান বলছে যে জ্ঞানী ব্যক্তিকে আমি আমার আত্মার আত্মা হিসেবে দেখি। জ্ঞানী ব্যক্তি আমার আত্মা স্বরূপ। হ্যাঁ, হুম, জ্ঞান যদি না থাকে, জ্ঞানের যদি চর্চা না করো, তুমি অজ্ঞানী, তাহলে জ্ঞানের চর্চা না করো তুমি অজ্ঞানী। তো অজ্ঞান ব্যক্তি, তুমি অজ্ঞান হইতে চাও, অজ্ঞানী বানাইতে চাও ভক্তির নামে? না, ওটা অন্ধত্ব, ওটা ভক্তি তত্ত্ব না, ওটা অন্ধতত্ত্ব। আর ওরা যে হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করে এটা গীতার ভক্তি তত্ত্ব নয়, ওটা ভক্তের গুণাবলীর মধ্যে হুম, পড়ে না। গীতায় কখনোই বলে নাই ভগবান যে আমরা বসে বসে ঘন্টার মতো ঘন্টার পর ঘন্টা মন্ত্র পাঠ করি, বরং যেন মন্ত্র পাঠ না করি সেই ব্যাপারেই গীতা উৎসাহিত করছে, তাই না? সেই ব্যাপারেই গীতা উৎসাহিত হুম, করছে। আজকে আমি কিছু বলতে চাই, সেটা হলো যে আমাদের ভারত কোন দিকে যাচ্ছে দিন দিন, ভারত কোন দিকে যাচ্ছে কিছু সমসাময়িক ঘটনা তুলে ধরতে চাই। হুম, আহ, তার উপর ভিত্তি করে আমি কিছু বলতে চাই। এখানে একটা ভিডিও পেলাম, আমি ভিডিওটা পুরো শুনি নাই, না শুনলে কিছু যায় না, আমরা প্রথম 2-3 মিনিট শুনবো। এই ভিডিওটার উদ্দেশ্য হলো কি, যে ভারতে কেন এখন ডিভোর্স হচ্ছে, ডিভোর্স। I don't understand how you've completed this financial statement so quickly. Are you mocking me? No, I want to help you. How? Let Data Rails automate the process for you. What's Data Rails? It's this incredible financial planning and আচ্ছা, analysis আমি platform এখন for Excel users. It lets you keep using your শোনো, এটা শোনো, এটা আমার কাছে খুব কাউন্টেবল মামলা আসে, কারণ আমি খুব হাই পেড অ্যাডভোকেট। ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য মহিলাদেরকে প্রোটেক্ট করবার আইন আছে, কিন্তু পুলিশ ডোমেস্টিক ভায়োলেন্স মানে এখন এই ডোমেস্টিক ভায়োলেন্সের কথাটা ইউজ করতেছে, সে কিন্তু ইংরেজি শব্দ ইউজ করতেছে। এটা বুঝতে হবে যে এই জিনিসগুলো আমাদের ভারতের যে সমস্যাগুলো হয়েছে এগুলো বিদেশি দেশ থেকে এগুলো আমদানি করা। ভারত যখন আমাদের কেমন স্কুল সিস্টেম, আমরা যখন প্যান্ট পরি, শার্ট পরি, হ্যাঁ, আমরা তো ধুতি পরি না, আমরা তো আর আগের মতো ইয়ে পরি না। তা আমাদের যে জীবন ব্যবস্থা এখন পশ্চিমাদের স্টাইলে, এখন তারা বলে না ভারত এখন ডেভেলপ কান্ট্রি। ভারত ডেভেলপমেন্ট কান্ট্রি মানে কি, সেখানে এখন বিয়ের রেজিস্ট্রেশন হয়। কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, হ্যাঁ কথা ঠিক। ঠিক। হ্যাঁ আমাদের সনাতন শাস্ত্র অনুযায়ী রেজিস্ট্রেশন বলে, বিয়ের রেজিস্ট্রেশন বলে কিছু নেই, ওয়েস্টার্ন কনসেপ্ট, এগুলো হচ্ছে ওয়েস্টার্ন কনসেপ্ট। হুম, যেমন কিনা বিয়ের রেজিস্ট্রেশনও হচ্ছে, আবার বিবাহ বিচ্ছেদ হুম, হচ্ছে, যেটাকে হচ্ছে। ডিভোর্স বলে, হ্যাঁ। সে ডিভোর্স বলে, হুম, সেটা হচ্ছে ভারতের মাটিতে, এটা সারা পৃথিবীতে হচ্ছে। আমি ভারতের ক্ষেত্রে বলছি। কিন্তু ডিভোর্স বলে, বিবাহ বিচ্ছেদ বলে কোনো শব্দ সংস্কৃত ডিকশনারিতে নেই। হুম, হ্যাঁ, আমাদের শাস্ত্র অনুযায়ী কোনো বিবাহ বিচ্ছেদ বলে তেমন কিছু নেই, ছিল না। খ্রিস্টানরা যখন বিবাহ করে তারা বলে, তারা প্রতিজ্ঞাই করে যে টিল ডেথ ডু আস পার্ট, মানে মৃত্যু পর্যন্ত, মৃত্যু ছাড়া তোমাকে এবং আমার মধ্যে কোনো কিছু তোমাকে আলাদা করতে পারবে না। মানে এর অর্থ মৃত্যু যখন হয়ে যাবে কারো, স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক হুম, থাকে না, সেটা মুসলমান রিলিজন অনুযায়ী। এটা পশ্চিমাদের বিবাহ। পশ্চিমাদের বিবাহ হলো দেহের সঙ্গে দেহের মিলন। যদিও তারা প্রতিজ্ঞা নেয় যে মৃত্যু পর্যন্ত তারা একসঙ্গে থাকবে, কিন্তু তারা থাকে না। এক জীবনে তারা অনেকবার ডিভোর্স হয়, অনেকবার ম্যারেজ হয় তাদের এই জীবনে, তাই না? হুম, হ্যাঁ। তো হ্যাঁ, কেন কথাগুলো বলি যে ভারতের উন্নয়ন কোন দিকে যাচ্ছে, হিন্দুদের উন্নয়ন, হিন্দুরা আজকে কোন পথে চলছে, যে কলিযুগের সম্বল, তারা শাস্ত্র পড়বে না, শাস্ত্র সম্বন্ধে জ্ঞান অর্জন করবে না, শুধু বৈশে বৈশে হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করবে। করলে কি হবে, মস্তিষ্কটা তোমার এমটি হবে, মস্তিষ্কটার মধ্যে কিছুই থাকবে না, শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর বাস্তব জীবনে যখন তুমি উঠতে চলতে বসতে যাবা, তুমি শাস্ত্রে কোনো জ্ঞান প্রয়োগ করতে শিখতেছ না, তোমার মধ্যে ভালো মন্দ কোনো জ্ঞান আসছে না, যে এটা করা উচিত, এটা করা যাবে না, এইভাবে চলতে হবে, এভাবে চলা যাবে না। এই ধরনের জ্ঞান তারা কোনো কাল্টিভেট করতে শেখে না। কি কথা ঠিক কি ঠিক না? হুম, ঠিক। হ্যাঁ। কিন্তু তারপরও হরে কৃষ্ণ মন্ত্র, এই যে এদের এত এত আধিপত্য কেন, কেন আধিপত্য?
কারণ মানুষের যে সুবিধা একটাই, যে মন্দিরে গেলাম, একটু ঠাকুর আছে, একটু পূজা করলাম, একটু হরে কৃষ্ণ মন্ত্র শুনলাম, কীর্তন শুনলাম, তারপর আমি বাইরে এলাম, তারপর যা ইচ্ছা যেভাবে ইচ্ছা আমি সেভাবে জীবন চালাইলাম, আমি যথেচ্ছভাবে আমি পৃথিবীতে আচরণ করি, কি যায় আসে? কলিযুগের সম্পদ তো হরে কৃষ্ণই মন্ত্রই তো, একবার নাম নামে যত পাপ ঝরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। অত তুমি যত ইচ্ছা পাপ করে যাও, উল্টাপাল্টা কাম করে যাও, হ্যাঁ, এইটাই তো ওয়েস্টার্ন রিলিজন। ওয়েস্টার্ন রিলিজন একই তো কথা বলে তারা, তুমি আর যাই করো তাই করো, শুধু জিসাসের গড হিসেবে মানো, তুমি পার পেয়ে যাবে। তুমি ভালো কর্ম করছো, সুকীর্তি করছো, জিসাসের গড মানো নাই, তুমি নরকে যাবা। মুসলমানরা একই কথা কয় যে তোমার যত পাপ আছে, অপরাধ আছে, সবকিছু আল্লাহ ক্ষমা করবে, কিন্তু তুমি আল্লাহরে আল্লাহ হিসেবে মানো নাই, গড হিসেবে মানো নাই, সেটা তোমাকে জাহান্নামে যাইতে হবে। সেই ধাঁচে, সেই স্টাইলে আমাদের সনাতন ধর্ম তৈরি করা হয়ে গেছে। এখন তোমার যা ইচ্ছা, কৃষ্ণ আমাদের ভগবান, আর তার থেকে বড় কি আমাদের শ্রী চৈতন্য দেব, তিনি হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তুমি এটা মানো, উনি আমাদের কলিযুগে নাম দিয়ে গেছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার সেই নামটা যে দিচ্ছে না, রাম নামটা নিয়ে এসলো কেন? তারা যে হরে কৃষ্ণ 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 হরে হরে কথা শুনতে ভালো লাগে না, সুর মেলে না, তো ছন্দ মেলে না, কি কথা ঠিক না? ওই জন্য রামটা নাম ঢুকাই দিছে, রাম ঢুকাই দিয়েও তারা শান্তিতে নাই। তারা বলছে যে এই যে রাম, এটা তো রাম সেই রামায়ণের রাম নয়, রামায়ণের রাম তো ডেমিগড দুর্গাকে পূজা করেছিল। ছি 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 ছি, আমরা তো ইস্কন, আমরা তো চৈতন্য দেবের অনুসারী, আমরা কৃষ্ণকেই ভগবান হিসেবে মানি। এই ছাতার শিব, কালী, দুর্গা, গণেশ, এগুলোকে আমরা মানি না, এগুলোকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি মন্দির থেকে। আমাদের মন্দিরে তাদের কোনো স্থান নেই। আছে, তুমি দেখতে পাও তাদের স্থান? অনেক বছর আগে এখানে কৃষ্ণ ভক্ত সংঘের লোকজন মিটিং করতেছিল। তারা বলতেছে যে আমরা সরস্বতী পূজা করতে চাই, সরস্বতী পূজা করা কি ঠিক হবে? হ্যাঁ, তারা কৃষ্ণ ভক্ত সব কৃষ্ণেরই পূজা করে। আরে সরস্বতী হলো মায়ের বিদ্যার দেবী, তোমার বিদ্যা অর্জন করতে আপত্তি আছে? এটা কিসের কৃষ্ণ ভক্তি, আর কিসের কৃষ্ণ ভক্তি সব? তাদের মস্তিষ্কটাকে একেবারে নষ্ট করে ফেলেছে, একেবারে পচা মস্তিষ্ক সম্পন্ন। এই পচা মস্তিষ্ক দিয়ে তারা সারা পৃথিবীকে শাসন করতে চায়। তারা বলে যে তাদের বৈষ্ণবদের পায়ের ধুলি তোমার মাথায় রাখতে হবে, না হলে তুমি স্বর্গে যেতে পারবা না, তোমার মুক্তি হবে না। আর কিসের তোমার মুক্তি? ওই মুক্তির ছাতা মারি। সেই মুক্তি কোথায় আসছে দেখো, ভারতকে কোথায় নিয়ে গেছে শোনো। ভারতের অবস্থা কি শোনো, এই দিবস সম্বন্ধে কি বলতে শোনো এই ভদ্রলোক, শোনো। সেভাবে প্রোটেক্ট করার বিশেষ আইন নেই। হ্যাঁ, কি বলতেছে যে কি সে বলতেছে যে এই দেশের নারীদেরকে যদিও প্রোটেক্ট করা যায়, রক্ষা করা যায় তাদেরকে, হ্যাঁ, কিন্তু পুরুষকে রক্ষা করার কোনো আইন নাই। মানে আইনটা হচ্ছে একদিকের শুধু। হ্যাঁ, শোনো কথাগুলো, শোনো কথাগুলো, আমি আলোচনা করব। আমার কাছে খুব কাউন্টেবল মামলা আসে, কারণ আমি খুব হাই পেড অ্যাডভোকেট। ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য মহিলাদেরকে প্রোটেক্ট করবার আইন আছে, কিন্তু পুরুষদের সেভাবে প্রোটেক্ট করার বিশেষ আইন নেই। রাষ্ট্র প্রোটেক্ট করে, দেখো এখন রাষ্ট্র কাকে প্রোটেক্ট করে? মহিলাদের প্রোটেক্ট করবে, আবার পুরুষদেরকে প্রোটেক্ট করে, সে নিয়ে এসে কথা বলতে। মহিলাদের প্রোটেক্ট করা আইন আছে, প্রোটেক্ট মানে রক্ষা করা। সে দেখো, সে কিন্তু বাংলা কথা বলতে পারে না, যে আইন হলো বিদেশি কনসেপ্ট, আমাদের কালচারটা এখন বিদেশিদের মতো হয়ে গেছে। বাংলা শব্দ ব্যবহার করে যে সেই জিনিসগুলো ব্যাখ্যা করবে, ডোমেস্টিক ভায়োলেন্স বলে কোনো কিছু ছিল না আমাদের এখানে, আমাদের শাস্ত্র। হ্যাঁ, যদিও বিয়ে হতো, ঝগড়া বিবাদ কন্দল হতো, কুয়ারেল হতো, কিন্তু ভায়োলেন্স হতো না, মারামারি পিটাপিটি কোপাকুপি, সেটা যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধের ময়দানে হতো। হ্যাঁ, এই ধরনের ছিল না। মানুষ যে মানুষের মেরে ফেলে আবার রেফ্রিজারেটরের মধ্যে রাইখা দেয় কাইটে কুইটা, তারপর নাকি প্রেশার কুকারে রান্না করে খায়, এগুলো ভারতের মধ্যে দেখতেছি, এগুলো কিন্তু আমেরিকা হইতো। এগুলা এইসব জিনিস আমি যখন আমেরিকাতে 30 বছর আগে আসছি তখন এই কথাগুলো শুনতাম, যে মাইরা মানুষের কাইটা মাথাটা ডিপ ফ্রিজে রেখে দিছে। সেই গল্পগুলো এখন 30 বছর পরে শুনি এই ইন্ডিয়াতে হইতেছে, যেটা 30, 40, 50 বছর আগে যেসব ক্রাইম গুলো হইতো আমেরিকাতে, এখন সেই হাওয়াটা গিয়ে পড়ছে ওখানে আর কি ইন্ডিয়াতে। তাহলে ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বলতেছে যে একজন স্বামী কিন্তু একজন স্ত্রীকে প্রোটেক্ট করবে, এটাই তো
দাম্পত্য জীবনের, তাই না, মূল কথা। হ্যাঁ, হুম, যে একজন একজন স্ত্রীর জন্য তার স্বামী হলো তার আশ্রয়। এখন স্বামী স্ত্রীকে রক্ষা করতে পারে না, এখন রাষ্ট্র হিসাবে স্ত্রীকে রক্ষা করবে। কি কথা, তাই না? হুম, হ্যাঁ, 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 রাষ্ট্র এসে স্ত্রীকে রক্ষা করবে। তা শোনো কথাগুলা। তা আবার বলতে দেখো কেন উনি বলছে যে নারীদেরকে রক্ষা করা গেলেও পুরুষদের রক্ষা করা যায় না, কারণ অনেক খারাপ নারী আছে তো তারা রাষ্ট্রীয় আইনকে ব্যবহার করে মানে ভুলভাবে। হ্যাঁ, হ্যাঁ, স্বামী কোনো অপরাধ করে নাই, হ্যাঁ, বানায় বুনায় কইয়া দিল যে আমার স্বামী ধরে মারছে, আমাদের স্বামী ধরে পিটাইছে, এই করছে হ্যাঁ, সেই করছে। আছে, হ্যাঁ, এরকম এরকম হচ্ছে, স্বামীদেরকে ফাঁসায় দেয়। আছে, হ্যাঁ হ্যাঁ, সেই জন্য উনি হ্যাঁ, বলতে যে নারীদের রক্ষা করার আইন থাকলেও পুরুষদের রক্ষা করার কোনো আইন নেই। সে কথাগুলো শোনো কথাগুলা। আমি কোনো বিচারক মহোদয়কে ভগবান মনে করি না। বলা আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সেই জন্য আমিও বলি অ্যাওয়ারনেস অথবা প্রিভেনশন ইজ বেটার দেন জাজমেন্ট। নোংরা রাজনীতি হ্যাঁ, তো উনি আর বলতেছে দেখো প্রশাসনিক আমি ব্যবহারের কোনো ইয়েকে বিচারকের ভগবান মনে করা সেটা বাদ দিলাম কথাটা আলোচনা। উনি একটা খুব ভালো কথা বলছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমাদের জন্য প্রিভেনশন মানে রোগ প্রতিরোধ করা, রোগের আরোগ্য থেকে রোগ প্রতিরোধ করা ভালো। মানে রোগটা যেন তোমার নাই হয়, যদি না হয় সেই রোগকে প্রতিরোধ হ্যাঁ, করতে পারলা তার রোগের আরোগ্যের দরকার ঠিক। যেটা আমাদের হুম, চণ্ডীতে বলছে রক্ত বীজ বদে দেবী চণ্ডামুণ্ডা বিনাশিনী, মা দুর্গা রক্ত বীজকে, রক্ত বীজ নামক অসুরকে সে বীজ অবস্থায় বধ করে ফেলছিল। হ্যাঁ, হুম, মানে তুমি সমস্যাকে অঙ্কুরে নষ্ট করে দিতে পারো বীজ অবস্থায়, সেটা গাছের চারা, মানে সমস্যার যে গাছ সেটা বের হয়ে অঙ্কুরিত হয়ে গাছ হয়ে বের হওয়ার আগে যদি বীজ বীজ অবস্থা থেকে নষ্ট করে দাও, সেটা হলো প্রিভেনশন, সেটা হলো প্রতিরোধ করা। তা আমাদের সমস্যার প্রতিরোধ কি আইনের, উনি যেহেতু বিচারক, উনি রাজনীতির কথা বলতেছেন, কিন্তু দেখো আমাদের জীবন ব্যবস্থা একটা এমন একটা ছিল আমাদের শাস্ত্র অনুযায়ী, আমাদের সেই দাম্পত্য জীবনে যেন কোনো সমস্যা না হয় সেটা অঙ্কুরে বিনাশ করার জন্যই আমাদের শাস্ত্রের হলো সর্বশ্রেষ্ঠ হুম, তোমার টুল, তোমার পদ্ধতি। কি কথা ঠিক ঠিক না? কথা ঠিক। হ্যাঁ, হ্যাঁ, ঠিক, এই পৃথিবীতে এর প্রতি কিন্তু এদের মুখ দিয়ে এই কথাগুলো কোনো, উনি বিচারক হিসেবে, উনি তো লয়ার হিসেবে, সুপ্রিম কোর্টের লয়ার, উনি বলছে আমি নামি দামি লয়ার, সব বিচার আমার, সব কেস আমার কাছে আসে না, কিন্তু যেগুলো আসে যাক, তোমার কথাটা শোনো। কিন্তু উনি যা বলবে, আমি ওনার ভিডিওটা পুরো শুনি নাই, আমি শুনবো না। কিন্তু কথা হলো যে ওনারা যে উনি যেটা বলতেছেন যে এটা এই সমস্যার সমাধান করা যায়, প্রতিরোধ করা, আমাদের প্রতিরোধ করা একটাই উপায় হলো কি, আমাদের আমাদের প্রতিরোধ করা, আচ্ছা আমি ঠিক করছি, আমাদের প্রতিরোধ করা একটাই উপায় হলো আমাদের শাস্ত্রের জ্ঞান চর্চা করা, শাস্ত্র মেনে চলা। মামা তাইলে পরে মিউট আমরা, হয়ে গেছে। হ্যাঁ, শাস্ত্রের জ্ঞান মেনে চললে আমাদের জীবনে, শাস্ত্রের জ্ঞান মেনে চললে আমাদের জীবনে সমস্ত সমস্যার সমাধান আমরা করতে পারি। শুধু ডিভোর্স নয়, হুম, শুধু ডোমেস্টিক ভায়োলেন্স নয়, আমাদের অশিক্ষা, কুশিক্ষা, রাজনৈতিক সমস্যা, আমাদের পভার্টি, ইলিটারেসি, আমাদের জীবনে যত ধরনের সমস্যা আছে, আমাদের শাস্ত্রে সবকিছুর বিধান দেওয়া আছে, কিন্তু তারা এগুলো না বুঝে তারা কোন সেই সংবিধান, কেউ এই যে আমেরিকার কে কজন ব্যক্তি আমেরিকার সংবিধান লিখছে তাদের চিন্তা চেতনা ধারণার উপর ভিত্তি করে এখন ভারতও চলে। কারণ ভারতের সংবিধান নাকি আমেরিকার সংবিধানের কপি করা। আর আমাদের সেই কি ওনার নামও আমি ঠিকমতো উচ্চারণ করতে পারি না, কি আহমেদকর না কি জানি, একটা বদমাইশ লোক, যে হিন্দু ছিল, সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে, ওনাকে আমি বদমাইশ হিসেবে আখ্যায়িত করি। হ্যাঁ, কারণ গীতার মধ্যে ওই যে গীতার মধ্যে ইয়া লেখার কথা আছে, তোমার আহ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যশূদ্রের কথা লেখা আছে, উনি ওই জন্য হিন্দু ধর্ম ত্যাগ করছেন, উনি গীতা বুঝতেন কিছু। সেই কিন্তু আমাদের আমাদের এই ভারতের ইন্ডিয়ার যে কনস্টিটিউশন সেই রচনা করছে, হুম, সে হলো আর্কিটেক্ট। কপি করা, আমেরিকা থেকে কপি হুম, করা, কপি করা হলেও সে অনেক কিছু চেঞ্জ করছে, সংশোধন করছে, অনেক কিছু যোগ বিয়োগ করছে। তা হুম, তাদের চিন্তা চেতনার উপর ভিত্তি করে তুমি একটা রাষ্ট্র চালাও, ওদের মাথার মধ্যে কি ছিল, কি গোবর পায়খানা ছাড়া কি ছিল, ওদের মধ্যে কোনো সাবস্টেন্স ছিল? না, কিছু ছিল না। সংবিধান দিয়ে রাষ্ট্র চালানোর কথা হলো, একটা রাষ্ট্র চলবে ধর্মের ভিত্তিতে। ধর্ম কি, হ্যাঁ, যা ধারণ করে। তা শোনো কথাগুলো, শোনো না কথাগুলো, আমি 2 মিনিট শুনবো। অপব্যবহারের জন্য দুর্বল আজকে বিচার পেল না, গরিবের জন্য বিচার যথাযথ হয় না। তিলোত্তমার নৃশংস হত্যার পেছনে এক রাষ্ট্রীয় ষড়যন্ত্রই আমি বলবো। চ্যানেলের নাম হলো টক বক। যত সময়ের সাথে সাথে এগোচ্ছি ততদিন ধরে বাড়ছে ডিভোর্সের সংখ্যা, ডোমেস্টিক ভায়োলেন্স এবং
নানা রকমের সমস্যা। তা উনি যে কথা বলতে ডিভোর্সের সংখ্যা বাড়তেছে, দেখো ইংরেজি শব্দ ডিভোর্সের সংখ্যা, মানে এগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করা। ডোমেস্টিক ভায়োলেন্স, দেখো ওরা বাংলা শব্দ ব্যবহার করতে জানে না, এগুলো আমাদের সমাজে ছিল না কখনো, এগুলো আমাদের সমাজের এগুলো ইস্যু না, এগুলো বিদেশ থেকে আমদানি করা, ইম্পোর্ট করা। আমি গতকাল বলেছিলাম যে আমাদের ইন্ডিয়ান বাবুরা বড় বড় আইটি প্রফেশনাল হয়ে আসে আমেরিকাতে পয়সা কামানোর জন্য, হ্যাঁ, তারপর যখন তারা চাকরি টাকরি হারিয়ে যায়, মুখ শুকিয়ে যায়, তখন পিস্তল কিনে নিয়ে আসা তার বউরে গুলি করে মারে, তার সন্তানদের গুলি করে মারে, এরকম ঘটনা অনেক ঘটছে। কারণ তারা শাস্ত্র জানে না, কিভাবে জীবনে বাঁচতে হয় তারা শেখেনি, তারা কাউকে শিখাতে পারবে না, কারণ তারা নিজেরাও শেখেনি। তারা একটু দু একটা প্রোগ্রামিং শিখে, একটু ফাইন্যান্স অ্যাকাউন্টিং একটু কিছু শিখে, একটু ল শিখে তারা মনে করে অনেক বড় পণ্ডিত হয়ে গেছে, কিন্তু জানে না যে আজকে কৃষ্ণাদি যে গীতা পড়লো, গীতা কি বলছে ভগবান, যে বিদ্যার মধ্যে আমি অধ্যাত্ম বিদ্যা, গীতা বলছে, ভগবান বলছে আধ্যাত্মিক জ্ঞান। এই যে একটু আগে একটা ভিডিও পেলাম, সে মহিলা বলতেছে আমার নবীজি বিড়াল পুষতো, আমি সেজন্য বিড়াল ভালোবাসি। তাহলে তুমি অবশ্যই বিড়াল ভালোবাসো, ভালো কথা, তুমি তো কুকুর ভালোবাসতে শিখলে না, তুমি তো ঘোড়া ভালোবাসতে শিখলে না, তুমি তো গরু ভালোবাসা শিখতে না। তোমাদের আধ্যাত্মিক যদি জ্ঞান থাকে, তুমি জানবা যে ঈশ্বর সর্বভূতের সমভাবে বিরাজিত, তুমি প্রতিটা প্রাণীকেই ভালোবাসবা, প্রতিটা ভূতকেই ভালোবাসবা। এই যে আমার যে পসাম, যেটা পসাম প্রাণী দুইটা, ওরা কিন্তু দুইজন, কিন্তু আসলে আমি তাকে লক্ষ্য করছি, দুইজন থাকে, দুইটা বাচ্চা আসে ঘরে আশ্রয় নিছে, ও যে খাইতে চাইছে, পসাম পসাম খাইতেছে, ছোট্ট বিড়ালের বাচ্চার সমান হয়েছে এখন, ছোট্ট বিড়ালের বাচ্চা, এটা বড় ইঁদুরের থেকেও বড়। হ্যাঁ, যাই হোক, আমার কথা কি যে দেখো, যে তোমাকে সবাইকে ভালোবাসতে শিখতে হবে। ওই যে আজকে ঢাকায় দেখলাম যে এক মহিলা বিড়াল পাশে পোষে, কুকুর পোষে, অনেকগুলো বিড়াল, 78টার মতো বিড়াল, প্রায় 25-30টা কুকুর। লোকজনে তাকে বলে যে মানুষ খাইতে পারে না, তুমি বিড়াল রেখাও। এটা আমার কথা হলো একটা, মানুষ খাইতে পারে না, তুমি কুকুর রেখাও। আমাকে তো আমেরিকাতে অনেকে বলছে এই কথা, যে রাস্তায় বিড়ালে খাবার দিতে যাই, হ্যাঁ ইউ আর ফিডিং ক্যাট, হোয়াই উইল ইউ নট গিভ মি মানি, তুমি তুমি বিড়ালে খাবার দিতেছো, তুমি কেন আমাকে টাকা দিবা না, আই এম এ হিউম্যান বিং, এইভাবে কথা বলে, আমি একজন মানুষ, তুমি আমাকে দিবে না, বিড়ালে খাওয়াইতেছো। আরে বেটা, তোর প্রবলেমটা কথা, আমি কারে খাই না খাই, তুই হিউম্যান বিং হচ্ছে, কি হয়েছে? হ্যাঁ, বদমাইশি করা তুমি জায়গা পাও না? ওরা দেখ, গেট আউট, ব্যাক আপ, কি যায় আসে তোর হিউম্যান বিং এর, কি যায় আসে আমার এখানে? হ্যাঁ, তোমার হিউম্যান বিং কে খাওয়ানোর জন্য লক্ষ লক্ষ হিউম্যান বিং আছে, কয়জন হিউম্যান বিং আসে বিড়াল রে খাওয়াইতেছে এখানে? কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, প্রতিটা প্রাণীর দেহের মধ্যে স্থিত যে আত্মা, সেই আত্মাটা একই আত্মা, আমাদের শাস্ত্র বলে, সেটা বিড়াল হোক, একটা কুকুর হোক, একটা হরিণ হোক, একটা বাঘ হোক, একটা ছাগল হোক, একই আত্মা, একই আত্মা। ওই যে মানুষ যে গরু কেটে যে সিংহরে খায়, আমি এগুলো পছন্দ করি না। তো সিংহ বনে গিয়া শিকার করে খায়, তুমি একটা প্রাণীর জীবন হচ্ছে একটা প্রাণীর জীবন নেবে, এটা তো ঠিক না, এটা ঠিক না। তো একটা প্রাণী করে করুক, বাঘে যখন আর হরিণে ধরে খায়, সেটা সে বাঘের কাজ, সে তো হিংস্র প্রাণী হিসেবে জন্মগ্রহণ করছো, তাই না? মানুষ হিসেবে তুমি করবা কেন, তাই না? তুমি আসা না কি সুন্দরবনে বাঘরে বাঁচানোর জন্য হরিণ পাঠায় দেয়, এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট করে। আরে শালা, তোমার কি দরকারটা কি? বাঘ যদি মরে মরুক, হরিণ পাঠাই দেবে কেন? হ্যাঁ, মানুষ বাঘ না মারলে হলো, মানুষ তোমরা বন সংরক্ষণ করার চেষ্টা করো, তারা যদি বাঁচতে না পারে, না বাঁচতে পারবে। আধ্যাত্মিক তত্ত্বে তুমি সর্বজীবের প্রতি ভালোবাসা, প্রেম থাকতে হবে। বললাম না যে নিউ ইয়র্ক শহরে এসে তার গরিব মানুষের খাওয়াইতেছে, অনেকে দেখা যায়, মাঝে সাথে, প্রতিদিন খাওয়ায় না, মাঝে সাথে দেখছি একেবারে শুয়োরের মাংস, শুয়োর কাটে নিয়ে খাওয়াইতেছে। কেন খাবা? এটা প্রাণীর জীবন নিয়ে মানুষের খাওয়া না কেন? ভাত ডাল কত ভালো ভালো তোমার হেলদি খাবার আছে, ভেজিটেরিয়ান ফুড আছে, সেটা দিতে অসুবিধা আছে? অসুবিধা আছে? হ্যাঁ, ভাত ডাল শাক সবজি এগুলো খেতে অসুবিধা আছে? খেয়ে জীবন ধারণ করা যায় না? খুব ভালোভাবে জীবন ধারণ করা যায়, শাক সবজি ডাল ভাত খেয়ে সুন্দর স্বাস্থ্য তৈরি করা যায়। কথা ঠিক ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, তোমার তো মাংস খেলে তো তোমার হার্টের প্রবলেম হয়, তোমার তো শরীর তো, তোমার শরীরে রোগ ব্যাধি দেখা দেয়। যে বিবেকানন্দ মাংস খাইতো, তার কটা রোগ ছিল বলো তো? কটা রোগ ছিল? হ্যাঁ, আর বিবেকানন্দের রোগ ছিল কয়টা? 35টার বেশি রোগ ছিল, মিনিমাম 35 ডিজিজ। হিন্দুস্তান টাইমস বিভিন্ন নিউজ পেপারে পাবলিশ করছে। সে মাংস খাইতো, তাই না? মাংসটা না খাইলে পরে সে রোগ মুক্ত থাকতে পারতো।
সে ভাজা জিনিস খাইতো, হ্যাঁ, অত্যধিক ভাজা জিনিস খাইতো। তা যাই হোক, তোমাদের যে আলোচনাগুলা যে শোনো, যে ডিভোর্সের কথাগুলো কি বলতেছে শোনো, শোনো এখানে। কিন্তু কেন হয় এই সমস্যা, বা এই সমস্যার সমাধানই বা কোথায়? হ্যাঁ, আপনিও কি কেন এই হয় এই সমস্যা? সমস্যা, এই সমস্যার সমাধানই বা কোথায়? আরে বাবা, তুমি হিন্দুগুলো জন্মাইছো, তুমি এই সমস্যার সমাধান জানো না? তুমি তো শাস্ত্র পড়ো না? আমরা হিন্দুরা সকালে উঠে ওম শান্তি মন্ত্র পাঠ করি, হ্যাঁ, হ্যাঁ, সর্বজীবে সমদর্শী, সবার মধ্যে অদ্বেষ্টা, আম, কি অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রী বচা, যে আমার ভক্ত দেশে কোনো ভূতে দেশ করে না, সর্বভূতে কোনো দেশ করে না, মৈত্রী, সর্বতি মৈত্রীভাব, করুণা, দয়া। তো এই সমস্যার সমাধান নাই। এরা হচ্ছে আধুনিক যুগের পণ্ডিত আর কি, তারা তারা বড় স্কলার। মনে হয় একটা কি নাম, কি টকবক, চ্যানেল নাম টকবক। এদের একটা করে হিট হয় কত, তাদের একটা করে চ্যানেলে হাজার হাজার লোক দেখে গিয়া। আর আমরা গীতার কথা বললে সেখানে দুজন লোক খুঁজে পাওয়া যায় না গীতার কথা শুনে। এই সমস্যার সমাধান কোথায়? আমাদের এইসব কোনো সমস্যা ছিল না, তোমরা বানাইছো তোমাদের অহংকার গর্বের বশবর্তী হইয়া। ওই যে কাপড় চোপড় পড়ছে, বুকের মধ্যে কোনো অন্যা ঠিক মতো করে নাই, তাই না? নারীর সম্ভ্রম থাকতে হবে, নারীর মধ্যে একটা সম্ভ্রম থাকতে হবে। নারীরা নারীর মতো আচরণ করে না, এখনকার পুরুষরা পুরুষের মতো আচরণ করে না। কারণ আমাদের পুরুষরা বানাতে হিজড়া, তারা বলে না যে শ্রীকৃষ্ণ একমাত্র পুরুষ। যে যে বাচ্চার কানের মধ্যে কথাটা দেওয়া হবে, মন্ত্রটা, যে তুমি পুরুষ না, শ্রীকৃষ্ণ একমাত্র পুরুষ, তার মধ্যে কি কোনোদিন পুরুষত্ব জাগ্রত হবে? জাগ্রত হবে? হবে না। সেখানে 1,00,000-র মধ্যে 99,999 জন হবে না, দুই একজন হয়তো কবে না আমি এগুলো বিশ্বাস করি না, আমি এগুলো মানবো না, দুই একজন শিশু বলবে আমি এখান থেকে বাইরে হয়ে গেলাম হরে কৃষ্ণর থেকে। যেমন আমি কিছুক্ষণে গেছিলাম, আমি এখান থেকে বাইরে গেছি ওইসব জায়গায়। না, ওগুলো আমার জন্য নয়। দোজ টিচিংস আর নট ফর মি। কি কথা, কথা কথা বুঝো কি বুঝো না? কথা বুঝো? হ্যাঁ, তো কত সুন্দর করে বলছে এই সমস্যার সমাধান কোথায়। আরে আমাদের সমাজে তুই ভারতের মতো মাটিতে বসে, হ্যাঁ, এই কথা বলতেছো এই সমস্যার সমাধান কোথায়? শুনছো কথাগুলো? হ্যাঁ, কারণ তারা তো নিজেদের, আমাদের যে নিজেদের যে শিক্ষা সংস্কৃতি জ্ঞান, সেগুলোকে তারা জলাঞ্জলি দিছে, তারা বিদেশিদের কাছ থেকে শিখেছে, তারা সবকিছু বিদেশিদের বই পড়ে এবং তারা বড় পণ্ডিত মনে করে। তা শোনো কথাগুলা। সমস্যায় ভুগছেন, তাহলে এই পডকাস্ট আপনার জন্য, এই এপিসোড আপনার জন্য। হ্যাঁ, আমার নমস্কার, জন্য আমি তো স্বরলিপি। খাইয়া কাম আপনারা নাই, দেখছেন তোমার টক এপিসোড বক। আমি শুনতেছি না, আমি মাত্র 2 মিনিট শুনবো, কথা বুঝছো তো? তোমার এই যে ফালতু এপিসোড শোনার জন্য আমার সময় নাই। হ্যাঁ, শুধু দুইটা লাইন, দুইটা কথা শুনে কি কি কারণে ডিভোর্স হইতেছে ভারতের মাটিতে, এটা শুনে শেষ। এটা এইসব এপিসোড আমার জন্য নয়। টক বক। আর আজকে এই সমস্ত কিছু সমাধান নিয়ে আমাদের মধ্যে রয়েছেন আইনজীবী নারায়ণ দাস। ওনারা যে ওনার সমস্যার সমাধান করে আইন দিয়া। পশ্চিমা দেশে কি যত সমস্যা আছে সবকিছু আইন পাস করে তারা। পৃথিবীতে লক্ষ লক্ষ হাজার হাজার আইন দিনে দিনে পাস হয়, মানুষ কে খবর রাখে কোন আইনের? কত এত আইনের খবর রাখা যায়? এইটা করা যাবে, ওইটা করা যাবে না, এই ধারা সেই ধারা, অমুক তমুক করো। আজকে যে যে আইনে যে জিনিসটা অবৈধ, পরের দিন সেটা হয়ে যায় বৈধ, 2 বছর 4 বছর পরে। গভর্নমেন্ট চেঞ্জ হয়, সংসদ চেঞ্জ হয়, হ্যাঁ, তো তারা চেঞ্জ করে ফেলে। আইন দিয়ে কি সমস্যার সমাধান হয়? সেখানে আইন থাকতে পারে, কিছু কিছু জিনিসে আইন থাকতে পারে, একেবারে না থাকা খারাপ, কিন্তু আইন দিয়ে কি সব সমস্যা সমাধান করা যায়? মানুষের মধ্যে বুদ্ধি, জ্ঞান, বিবেক, বৈরাগ্য যদি না আসে, মানুষের বিবেক যদি, মানুষের বিবেক বর্জিত হয়, তাছাড়া আইন দিয়ে কি হবে? মানুষকে তুমি শেপে নিয়ে আসতে পারবা? এই জন্য তো পলিটিক্স চলে আসে না, পলিটিক্স করে মানুষ। আচ্ছা শোনো, তারপরে কি বলে? নারায়ণ দা, ওয়েলকাম টু টক বক। হ্যাঁ, ধন্যবাদ। টকবক। আজকে আমরা একটা অন্যরকম একটা বিষয় নিয়ে আজকে আলোচনায় বসেছি, যে হুম, যে বিষয় নিয়ে গোটা ভারতবর্ষ ভুগছে। হুম। Hello, my name is Adam Ferrari, the Chief Executive Officer of Phoenix Energy. I look forward to you joining us. যে বিষয়টা নিয়ে গোটা ভারতবর্ষ ভুগছে, এই বিষয়টা সারা পৃথিবীতে, এখন ভারতে এই রোগটা চলে গেছে। এটা রোগ, এটা ডিজিজ, এই ডিজিজটা ভারত আক্রান্ত। শোনো, ভারতবর্ষ ভুগছে না, ভারতবর্ষের অধিকাংশ কাপেলরা ভুগছে, একদমই। তথা ভারতবর্ষ এই সমস্যার মধ্যে রয়েছে। ঠিকই বলেছেন। আপনাকে জিজ্ঞেস করবো যে আপনি এত বিষয় নিয়ে গবেষণা করেছেন, লড়েছেন, আপনি সুপ্রিম কোর্টেও লড়ছেন। যদি যদি আজকের বিষয়ে আমি ধরি শুধু ডিভোর্স, ডিভোর্স কতগুলো কেস হয়েছে আপনার? আমাদের অ্যাডভোকেসি পেশায় ক্লায়েন্টের ডিটেলস বলাটা আইনত নিষিদ্ধ, সংখ্যাটা আনুমানিক যদি বলি, খুব রিমার্কেবল শতাধিক ডিভোর্স মামলা আমি করেছি। আমার কাছে খুব কাউন্টেবল মামলা আসে, কারণ আমি খুব হাই পেড অ্যাডভোকেট।
তো সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট মানে একটা কোয়ালিটি মেনটেন করতে হয়, আর সেই জন্য আমার কাছে সমস্ত ক্লায়েন্টরা হয়তো আসতে পারেন না। তো আমার সাধ্য অনুযায়ী আমি দেখেছি খুব জটিলতম মামলা, যা পরবর্তী ক্ষেত্রে পুলিশ ফাইলও ভাইরাল হয়েছে। আমারই মামলা, এক্স আর্মি অফিসার, নেভি অফিসার, তিনি মুম্বাইতে থাকতেন, এক ভয়ঙ্কর ডোমেস্টিক অত্যাচারের শিকার। সাধারণত আমরা যে আইন দেখেছি, ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য মহিলাদেরকে প্রোটেক্ট করবার আইন আছে, কিন্তু পুরুষদের সেভাবে প্রোটেক্ট করার বিশেষ আইন নেই। সোশ্যাল মিডিয়া এটা নিয়ে বহু চর্চা হচ্ছে, অনেকে খুব দারুণ প্রতিবাদ করছে। আমি দেখেছি বহু ক্লায়েন্ট বয়স্ক বাবা মাকে নিয়ে আসে, তারাও কাঁদছে, কান্না দিয়ে শুরু, কারণ মিথ্যে মামলায় জর্জরিত জীবন, সাংসারিক সুখ শান্তি নেই, গাছ অশান্তি চলে। সেই পরবর্তীকালে মামলাটি কি হলো জানেন? কি প্যাথেটিক, কি তো সাংসারিক সুখ শান্তি নাই, সাংসারিক সুখ শান্তি নাই মানে লক্ষ্মী নাই, মোট কথা লক্ষ্মী নাই। যেখানে কলহ বিবাদ হয় সেখানে লক্ষ্মী থাকে না, লক্ষ্মী না থাকা মানে সে শান্তি থাকে না। কি কথা ঠিকই ঠিক না? ঠিক, হ্যাঁ। আমরা যে লক্ষ্মীর ভজনা করি, এই যে লক্ষ্মী পূজা করি, এগুলোকে মানুষ মনে করে কুসংস্কার। হুম, আর আমাদের এই যুগে আমাদের ইসকন বাবুরা বলে বেড়ায় যে লক্ষ্মী পূজা করো না, লক্ষ্মী হলো ডেমি গড। এটা কোনো কথা হলো একটা? হ্যাঁ, লক্ষ্মী হলো, মা লক্ষ্মী হলো জীবনের সার। আমরা যেন জীবনে ঝগড়া বিরোধ কোন না করি, সেটা নাকি আমাদের কি, আমাদের যে গুণাবলী গুলা, সহনশীলতা, ধৈর্য, তাই না, ধৈর্যশীল হতে হবে, সহনশীল হতে হবে, ক্ষমাশীল হতে হবে, আমাদের মধ্যে দয়া, দয়া যেটা সেটা সেই ধরনের গুণাবলী আমাদের কাল্টিভেট করতে হবে, সর্বদা দয়া। হ্যাঁ, সেগুলো তো আমরা করতে শিখি না। আমাদের জীবন এমন ভাবে গড়ে উঠছে এখন, আমরা অন্যের কাছ থেকে কি পেতে পারি, আমরা অন্যকে কি দিতে পারি, সেই দিক দিয়ে আমার কারো মাথা ব্যথা নাই। আমি অন্য কাউকে দিব, যে কিনা একটা দোকান খুলে বসছে, বিক্রি করতেছে, সে ক্রেতা আসলে চিন্তা করে তার কাছে কত লাভে জিনিসটা বিক্রি করা যাবে, সে কি জিনিসটা বিক্রি করতেছে, ক্রেতা কেনার পর ক্রেতা কিনে কতটা উপকৃত হবে, সেটা তারা ভাবতেছে না। কি কথা ঠিকই ঠিক না? কথা ভুল বলতেছি? হ্যাঁ, মানুষের মধ্যে কামনা, লোভ, এক্সপেকটেশন বেড়ে গেছে। মানুষদের বিবাহ করে কিসের জন্য বিবাহ করে? এখন তো আমেরিকাতে বিবাহটাকে অনেকে বলে বিজনেস ডোমেস্টিক পার্টনারশিপ বলে। এটা মানে একটা ঘরে তোমার একটা অংশীদার তুমি। এখানে যেমন স্বামী স্ত্রী ভাড়া পে করে, জানো, হাফ। ওদের অনেক পরিবার আছে বিয়ে করে, বিয়ে করার পরে মনে করো রেন্ট যদি মনে করো $1000, আমি একটা উদাহরণ দিলাম, বউ দিয়ে $500, স্বামী দিয়ে $500, ইলেকট্রিসিটি বিল আসলো মাসে $100, $50 স্বামী দেয়, স্ত্রী দেয়। এইভাবে এইভাবে অনেক বিয়ে আছে, অনেক বিয়ে এখানে এদেশে, অনেক বিয়ে। এবং বিয়ের আগে তারা প্রি নাফসাল এগ্রিমেন্ট করে নেয়, যেটা চুক্তি করে নেয় যে আমার কিন্তু এই যে তোমার বিয়ের আগে আমি গাড়িটা কিনছি, আমাদের বিয়ে ভাঙে গেলে এই গাড়ি কিন্তু আমারই থাকবে। হ্যাঁ, কি আমার এই ব্যাংকে এত টাকা আছে, এই ব্যাংকে তো বিয়ের আগে আমার কিন্তু ব্যাংকে $100,000 আছে, আমাদের বিয়ে ভাঙলে কিন্তু এই টাকা কিন্তু হাত দিতে পারবে না, সব চুক্তিতে লেখা থাকে। এগুলো কি ম্যারেজ বলে নাকি? এগুলো আসলে কোনো ম্যারেজ হইলো? না, এগুলো কোনো ম্যারেজ না তো, এগুলো কোনো ম্যারেজ না। আমার মনে পড়ে আমি যখন আন্ডার গ্রাজুয়েটে পড়ি একটা ইউনিভার্সিটিতে আমেরিকাতে, আমি আমার টিচারের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট স্টাডি করতাম, আমি অনার্স স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ, আমাকে টিচাররা আমেরিকান ইউনিভার্সিটির টিচাররা আমাকে একাই পড়াইতো আর কি। এরকম অনেক ক্লাস আমি তো অনার্স স্টুডেন্ট ছিলাম। ওই টিচারের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট স্টাডি ছিল আর কি, ম্যাথমেটিক্সের উপর একটা কোর্স করতাম। তার অফিসে গিয়ে আমি ক্লাস করতেছি, হঠাৎ করে তার ফোন আসলো আর কি, ফোন আসলো, দেখা গেলো তার ওয়াইফে ফোন করছে সেই টিচারে। তারপর টিচার বলছে, সুইটি সুইটি তুমি কেমন আছো, অমুক তমুক, আমি কিন্তু আজকে ইলেকট্রিসিটি বিল দিছি। ইংরেজিতে বলতেছে, আই পেইড ফর দ্য ইলেকট্রিসিটি বিল, প্লিজ ডিপোজিট হাফ অফ দ্য মানি, হ্যাঁ, ইন অর্ডার জয়েন্ট অ্যাকাউন্ট। সে বললো যে আমি ইলেকট্রিসিটি বিল পে করছি আজকে $50 মতো, তুমি তোমার ভাগের যে অংশ $25 আমাদের জয়েন্ট অ্যাকাউন্টে ইয়ে করো, ডিপোজিট করো, অ্যান্ড ইউ ক্যান টেক ইট হোয়েন এভার ইউ নিড ইট, প্লিজ। হ্যাঁ, বলতে তুমি যদি দরকার পড়ে টাকাটা তুমি নিতে পরে তুলতে পারো। তখন ছিল অনেক বছর আগের ঘটনা, তো তখন মনে করো যে $50 অনেক মূল্য, এখন প্রায় $200-250 মতো হবে।
তা আমি শুনে আমার কাছে যেন কেমন আটকে উঠলাম। আমি কি কি কয় যে বৌরি কই দিয়েছে, তুমি ইলেকট্রিসিটি বিল আমি দিছি, তার অর্ধেকটা তুমি ব্যাংকে জমা দাও, হ্যাঁ এই করো সেই করো। আমার কাছে একটা বিশ্রী ভাব আসলো কিন্তু, জানো আমার কাছে। যাক, তা আমার কাছে অনেক অনেক বিষয় আমি এগুলো অনেক লক্ষ্য করছি, যে এদের যে চিন্তা চেতনা যেটা আর কি, ওরা যে বিয়েটা করে, ওদের বিয়ের মধ্যে তো ট্রু রিলেশনশিপ নাই। হ্যাঁ, এখন আমাদের ভারতীয়রা, আমাদের ধর্ম, আমাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, এগুলোকে কুসংস্কার বলে মনে করে, আর বিদেশিদেরকে, তারা বিদেশিরা ভালো বাড়িতে থাকে, ভালো কাপড় চোপড় পরে, ভালো গাড়ি চালায়, ওইটার প্রতি আকর্ষিত হইয়া তারা মনে করে এটাই সবকিছু। হ্যাঁ, উপরে উপরে অনেক কিছু মনে হয়, তাদের ভিতরটাও দেখতে হবে। তাদের ভিতর জিনিসটা যেটা, সেটা দেখতে হবে। হুম, যাই হোক, শোনো কথাগুলো শোনো। যখনই বুঝবা যে ওরা যখন কথা বলতেছে, যে যারা সেই কথাগুলোর মধ্যে তারা বাংলা ভাষা ব্যবহার করে না, ইংরেজি শব্দ ব্যবহার করে, বুঝবা তাহলে বিদেশিদের থেকে ইম্পোর্ট করা এই জিনিসগুলো, সমস্যাগুলো এগুলো আমাদের সমস্যা নয়। আর ওই মহিলা তো বলতেছে এগুলো সমস্যা সমাধান কোথায়, এই যে সমস্যা সমাধান লক্ষ গুণে, কোটি গুণে আমাদের সংস্কৃতিতে আছে। কি কথা ঠিকই ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, আমাদের ধর্ম শিখে আত্মত্যাগ, ত্যাগের কথা বলছে আমাদের গীতায়, তাই না? শাস্ত্রে বলছে। আচ্ছা শোনো, আমি তাড়াতাড়ি শেষ করে দেবো, কথাটা শুনে যাও, আমি 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো। যখন সে পরিশ্রম করে বাড়িতে আসে, তার স্ত্রী উদার ছিল না। সুপ্রিম কোর্টে এভাবে মামলা উঠেছিল। পাবজি গেম দেখার জন্য ডিভোর্স হয়ে গেছে। কুকুর নিয়ে ব্যস্ত স্ত্রী, আবেগ ইচ্ছে সম্মান করেনি, তার জন্য ডিভোর্স হয়ে গেছে। এগুলো তো ব্যতিক্রম, এভাবে হয় না। তাহলে দেখো, এগুলা এগুলা আমেরিকা তো ঘটে, তো আমেরিকা তো ঘটে। হ্যাঁ, ওই মানে স্ত্রী হয়তো, স্বামী হয়তো অফিস থেকে আসছে, স্ত্রী হয়তো টিভিতে বসে কোনো গেম দেখতেছে, বিভিন্ন খেলা হয় না, খেলা দেখতেছে, স্বামীর দিকে অ্যাটেনশন পে করে নাই। কিংবা হয়তো স্ত্রী বাইরে কুকুর নিয়ে গেল, কি স্বামী কুকুর নিয়ে গেল। হ্যাঁ, এটা আমেরিকাতে এগুলা আমি প্রায় দেখি, তো এগুলা শুনি তো কথাগুলা। হ্যাঁ, মনে করো তুমি অফিস থেকে আসছো, তোমার বউয়ে বইসা কিছু একটা করতে, কিন্তু অনেক সময় দেখা যায় যে হয়তো স্ত্রী কাজে গেছে, স্বামী ঘরের মধ্যে আছে। স্ত্রী হয়তো অফিস থেকে আসলো, স্বামী বসে কম্পিউটারের সঙ্গে ভিডিও গেম খেলতেছে। হ্যাঁ, সে ভিডিও গেম নিয়ে ব্যস্ত। তা স্ত্রী যে আসলো, স্ত্রীকে যে বলবে হাই হানি হাউ আর ইউ, কেমন ছিলা, সারাদিন কেমন গেলো, কিস দিবে, এটা দেয়নি। এখন স্ত্রী করে যে শালা আমি এত পরিশ্রম করতেছি, টাকা পয়সা দিতেছি, আমি অফিস করে আসলাম, আমার স্বামী আমার দিকে অ্যাটেনশন পে করলো না, মনোযোগ দিল না, সে ভিডিও গেম নিয়ে ব্যস্ত। এটা তার মনটা খারাপ হয়ে গেলো। এর থেকে তো কথা কাটাকাটি তো ডিভোর্স হয়ে যায়। কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, এই কথাগুলো সে বলতেছে, শোনো। হ্যাঁ, এই যুগে আজ থেকে 150-200 বছর আগে লেখা আইনে কি বলছে সেটা আমরা কিন্তু নির্ভর করছি না। তারপর সুপ্রিম কোর্ট কিন্তু নাক ডাকার জন্য ডিভোর্স হয়ে গেছে। নাক ডাকার জন্য সাধারণত ফরেন কান্ট্রিতে হয়। হাজার ফরেন কান্ট্রিতে হয়। আরে বাবা, তুমি যে কথাগুলো বললা এগুলো সবই ফরেন কান্ট্রিতে হয়। হ্যাঁ, আর 150-200 বছর আইন। আর আমাদের শাস্ত্র অনুযায়ী আমাদের বিবাহ টিকানোর জন্য কি 150-200 বছর আইনের দরকার? না, আমাদের শাস্ত্র কি বলে, আমাদের সংস্কৃতি কি বলে, আমাদের ঐতিহ্য কি বলে? বললাম না, এই যে এরা আমাদের দেশ চালাচ্ছে, আমাদের সংস্কৃতি চালাচ্ছে, এরা আমাদের সংস্কৃতির কর্ণধারক। এই যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী হয়েছে কি নরেন্দ্র মোদী, যিনি নিজের স্ত্রীর সঙ্গেই ঘর সংসার করেন নাই, তিনি দেশ চালাবেন কি? নিজের স্ত্রীর প্রতি কর্তব্য পালন করতে পারেন নাই, দেশের প্রতি কি কর্তব্য পালন করবেন? কি কথা ঠিকই ঠিক না? কথা ঠিক বললাম? হ্যাঁ, হ্যাঁ, কথা বোঝার চেষ্টা করিও। তা যাই হোক, ওই যে নাক ডাকার জন্য ডিভোর্স হয়, উনি বলতেছেন এগুলোর জন্য কিন্তু বিদেশেও হয় না, এগুলো বিদেশ থেকেই হয়। আমি একটা বাসায় উঠছিলাম গিয়া, একটা ছেলে, বাংলাদেশি ছেলে, এই 2010 সালের ঘটনা। তা তার রুমমেট বাড়ি চলে গেল, দেশে চলে গেছিল 2-3 মাসের জন্য। তো আমাকে বললো তো আমি আমার বাসায় এসে উঠবো আর কি, কারণ আমার একটা থাকার জায়গা দরকার ছিল। তা আমি ওই বাসায় উঠলে পারে সে আমাকে কমপ্লেন করতেছিল আমি নাকি নাক ডাকি। তা সে এত বিরক্ত হয়েছে যে আমাকে ওখান থেকে চলে যেতে বলছে। আমি তাই বললাম আমি লিভিং রুমে ঘুমাই, সে লিভিং রুমে ঘুমাইতে দিবেন আমাকে। পরে আমি একদিনের মধ্যে বাসা খুঁজে বের করতেছিলাম তার জন্য, তার উৎপাতে। সে তার সাথেই কিন্তু আমি তার বাসায় ঘুরছিলাম, কারণ তার রুম দরকার, তার লোকজন দরকার, টাকা দরকার। হ্যাঁ, তা মানুষের মধ্যে যে কত টলারেন্সটা যে কত কম, যে তুমি এসে উঠছো আজকে 2-3-4 দিন সময় নাও। মানে সে এত উৎপাত করা শুরু করছিল। হ্যাঁ, এবং আমি ডাক ডাকি, সে কিন্তু বারবার আমার জায়গায় দিচ্ছে, বারবার। আমি ডাক ডাকি কিনা জানি না, যাক আমার কোথাও কোনো জীবনে অসুবিধা হয়নি ভগবানের আশীর্বাদে। ওই প্রথম একটা কমপ্লেন পাইছিলাম। তা মানুষের যে টলারেন্স, যেটা মানুষের ধৈর্য, সহ্য,
হ্যাঁ, একটা থাকতে হয় মানুষের জীবনে, মানুষের উঠতে বসতে চলতে ফিরতে, তাই না? এই জিনিসগুলা নাই। আমরা যখন রামায়ণ পড়ি, রামায়ণের কিন্তু যখন রাম বনবাসে যাবে, আহ, মা সীতার বনবাসে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, সে ধরনের কোনো চুক্তি ছিল না। কি কৈকেয়ী না, কৈকেয়ীর কাছে দশরথের যে রাজা, আহ, তোমার তার ছেলে রাজা হবে আর রাম বনে যাবে, কিন্তু রামের স্ত্রী যে বনে যাবে এই ধরনের কোনো চুক্তি ছিল না। রাম যখন পিতৃসত্য রক্ষা করার জন্য বনে যায়, সীতা যাওয়ার প্রয়োজন ছিল না চুক্তি অনুযায়ী। সীতা কেন, মা সীতা কেন গেল? যে পতিব্রতা রমণী, সে পতিকে অনুগমন করবে। রাজপ্রাসাদে না থেকে, রাজ সুখ ভোগ না করে, সেই সেই বনে চলে গেল খালি পেয়ে, তাই না? হেঁটে হুটে কত কষ্ট করে, তাই না? 14 বছর বনে থাকলো, এবং 14 বছর বনে থাকার পরেও রাবণ যখন তাকে ইয়ে করলো আর কি, কিডন্যাপ করলো, হরণ করলো, রাবণ কিন্তু বলছে তুমি হচ্ছে রাজপ্রাসাদে থাকো, তুমি আমাকে বিয়ে করো, তুমি রামকে ভুলে যাও। সে তো পারতো না যে আমি রামকে ভুলে যাই, কি দরকার আমার, আমি রাজপ্রাসাদে থাকি। সে অশোক বনে থাকলো, সেখানে ঝড় বৃষ্টি খরা, কত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে। তখনকার নারীরা কতটা সহনশীল, কতটা ধৈর্যশীল ছিল, তাই না? কতটা ত্যাগী ছিল, এবং তখন পুরুষরাও ত্যাগী ছিল। তা ওই যে মহিলা কইতেছে যে এইসব সমস্যার সমাধান কোথায় আছে? আরে বাবা, আমাদের শাস্ত্র পড়ো, আমাদের শাস্ত্রের জ্ঞানকে জাগ্রত করো। তোমাদের স্বামীজিরা তো এখন খালি যতমত ততমত শিখায় যায়, পৃথিবীর সব রিলিজন সমান, একেবারে খ্রিস্টান ধর্ম সমান। এখন এই যে আইনগুলো নিয়ে আসছে, আমেরিকার আইন, বিদেশিদের আইন, যেটা ব্রিটিশরা শাসন করছে, ব্রিটিশরা আইন তৈরি করে দিয়ে গেছে। কারণ এখানে আমাদের ইন্ডিয়ার যে কনস্টিটিউশন যদিও আমেরিকার হয়, কিন্তু অনেক আইন তো ব্রিটিশদের লেখা। হ্যাঁ, যেমন আমেরিকার অনেক আইন যেটা আছে, মনে করো ক্রিমিনাল কেস যেটা চুরি চামারি খুন খারাপি ধর্ষণ রেপ মার্ডার, এগুলোর যে বিচার হয়, এগুলো হলো কমন লর উপর ভিত্তি করে। যে কমন ল কি, ইউরোপে যেসব ল 1100-1200 সালের থেকে চলে আসতেছে। কি কথা বুঝতে পারতেছো? অনেক আইন ইউরোপে পাঠ হয়েছে প্রায় 700-800 বছর আগে, 900 বছর আগে সেসব আইন লেখা হয়েছে। সেসব আইনের ভিত্তিতে এখন ইউরোপ আমেরিকা চলে, এবং সেই সব আইন যখন ব্রিটিশরা যখন ভারত শাসন করছে, সেসব আইন তো তারা নিয়ে গেছে, ওইসব আইন, পুরানো আইনগুলো। হ্যাঁ, ওদের সংস্কৃতি, হ্যাঁ, ওদের চিন্তা চেতনা, শোনো, ওদের চিন্তা চেতনার ভিত্তিতে আমাদের আমাদের সভ্যতা চলবে কেন? কি কথা ঠিক এটি কিনা? হ্যাঁ, আমাদের সভ্যতাকে চালানোর জন্য আমাদের শাস্ত্র কি বলে, এবং আমাদের শাস্ত্র হলো সিম্পল। আমরা যদি আমাদের শাস্ত্রের জ্ঞান মেনে চলতে শিখি, তাহলে আমাদের যে সমস্যাগুলো আছে, এই যে সমাজে যেগুলো সৃষ্টি হচ্ছে, এই সমস্যাগুলো থাকবে না। গীতায় যে ভক্তি যে বলে গেছে, আমি বলছি কি, ভক্তিদের কথাগুলা 13 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রী এবচ নির্মম নিরহংকার সমদুঃখ সুখমী সন্তুষ্ট শতদং জগে জাতমাদির নিশ্চয় ময়ী অর্পিত মনোবুদ্ধির যা মদভক্ত সময় প্রিয়। যে আমার ভক্ত, সে কারো প্রতি দেশ করে না, হিংসা করে না, সে সকলের প্রতি বন্ধুভাব, সকলের প্রতি দয়া, হ্যাঁ, সে অহংকার শূন্য, সে মমত্ব শূন্য, সে সুখ দুঃখে সমচিত্ত, সে সদা সন্তুষ্ট, সে ক্ষমাশীল, সে দয়াশীল, সে আত্মবিশ্বাসী, সে নিজেই কোনো বিষয়ে উদ্বিগ্ন হন না, কাউকে কোনো বিষয়ে উদ্বিগ্ন দেন না, সে আনন্দ মুক্ত, সে ক্রোধ মুক্ত, সে ভয় মুক্ত, অনপেক্ষ সুযোগ্য। অনপেক্ষ মানে নিরপেক্ষ, জীবনে চলার পক্ষে সে নিরপেক্ষতা গ্রহণ করে, সে কোনো পলিটিক্স করে না। হ্যাঁ, সুচি দক্ষ, সে সবকিছুতে তার চিত্ত মন দেহ সবকিছুকে শুদ্ধ রাখে। হ্যাঁ, সে দক্ষতার সঙ্গে কর্ম করে। এই যে কথাগুলো গীতায় বলে গেছে, এই গীতার জ্ঞানগুলো মেনে চললেই তো আমাদের জীবন সুন্দর হয়। সেগুলো তারা খুঁজবে না। তারা কোথায় গিয়ে কোন কনস্টিটিউশন লিখছে, কোথায় কোন আইন পাস করছে, দেশটা মানুষে পাস করছে, মানুষের লেখা জিনিস নিয়ে তারা চলতে চায়। সেই লেখার উপর ভিত্তি করে আমাদের জীবন সংসার চলবে না। তাই আজকে ভারত ধ্বংসের দিকে, ভারত ধ্বংস হয়ে গেছে। তো হিন্দুরা অত্যন্ত অধপতিত। এই ভারতের হিন্দুদের অধপতনের মূল কারণ হলো কি, হরে কৃষ্ণ মন্ত্র আর এই রামকৃষ্ণ মিশন, এই দুইটাই বড় বড় সমস্যা। আর বাকি হলো সেকেন্ডারি, কারণ বাকি যেগুলো তারা এদিকে সাহস পাইছে। আমরা যে আমরা শাস্ত্র মানি, কারণ রামকৃষ্ণ মিশন তারা ক্রমাগত আমাদের শাস্ত্র না পড়ে শাস্ত্রের ভুল ধরার চেষ্টা করে, শাস্ত্রকে ভুল প্রমাণ করার চেষ্টা করে রামকৃষ্ণ মিশন। হ্যাঁ, আর ইসকন মহাপ্রভুরাও এক। তারা গীতা পড়তে নিষেধ করে, গীতা হলো নিম্ন শ্রেণী মানুষের জন্য, আমাদের বেদ জানতে হইব না, অমুক। হ্যাঁ, তারা ওই হরে কৃষ্ণ নিয়ে পড়ে আছে। এখন মানুষের চিন্তা, তাদের মস্তিষ্কে হরে কৃষ্ণ দিয়ে ভরে গেছে না রামকৃষ্ণের যতমত ততমত দিয়ে ভরে গেছে। আর বাকি অংশ তারা বিদেশিদের চিন্তা চেতনা, বিদেশিদের ফরেন ফিল্ম, বিদেশিদের ছায়াছবি, তাই না?
তাদের হ্যাঁ। বইপত্র, তাদের আইন শাস্ত্র এগুলো পড়ে পড়ে তারা এখন তাদের জীবন সুন্দর করতে চায়। ওই দিয়ে তোমার জীবন সুন্দর হবে না সাতার, কখনোই হবে না, কোনোদিনও হয় না। আমি আমেরিকায় থাকছি, অনেক বছর ধরে থাকি, আমি এদের সঙ্গে ওঠা বসা করছি। এদেরকে বাইরের থেকে দেখলে মনে হয় তারা খুব সুন্দর আছে দেখতে, ভালো কাপড় চোপড় পরে, ভালো গাড়ি চালায়, ভালো বাড়ি থাকে, কিন্তু এদের ভিতরে কোনো প্রকৃত সুখ না, এরা সুখী না, এরা সুখের দিক থেকে এরা ভিতরটা তারা শূন্য, একেবারে এমটি বলা চলে। হুম, এমটি, টোটালি এমটি। সুখ, জীবনে কিভাবে সুখী হইতে হয়, সুখের যে সন্ধান কিভাবে করতে হয় তারা জানে না। তো সেই জন্য যাক, আমরা অনন্ত আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দির খুলছি, আমরা বিশুদ্ধ সনাতন মন্দির খুলছি। এখানে আমরা শাস্ত্র অনুযায়ী আমাদের জীবন কিভাবে যাপন করতে হয়, শাস্ত্রের নিয়ম মেনে চলতে হয়, তার ভিত্তিতে আমরা চলবো। হ্যাঁ, এই শাস্ত্রে আমাদের সকল সমস্যার সমাধান দিছে। শাস্ত্রের ভিত্তিতে গীতা, বেদ, উপনিষদ, এর ভিত্তিতে আমাদের জীবন চালাতে হবে। এর ভিত্তিতে আমাদের রাজ্য রাষ্ট্র গড়ে তুলতে হবে। এর ভিত্তিতে আমাদের সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এর ভিত্তিতে আমাদের পরিবার গড়ে তুলতে হবে। এর ভিত্তিতে আমাদের জীবন গড়ে তুলতে হবে। এর ভিত্তিতে আমাদের দেহ গড়ে তুলতে হবে। আমরা যখন দেহ থেকে যে খাদ্যটা দেহের মধ্যে প্রবেশ করাই, সেটা যেন ভগবানের প্রসাদ হিসেবে হয়। গীতায় বলছে ভগবান যে ভক্তি সহকারে পত্র ফুল জল ভক্তির সাথে দেয়, সেই ভক্তি প্রদত্ত উপহার আমি গ্রহণ করি। আমরা তো ভগবানকে কোনো মাংস দিয়া পূজা করি না, অর্থাৎ আমরা যেন মাংস ভক্ষণ না করি। তুমি যেটা একটা পশু প্রাণীকে, একটা বিড়ালকে ভালোবাসো, একটা কুকুরকে ভালোবাসতে শেখো, একটা মুরগিকে ভালোবাসতে শেখো, একটা ছাগলকে ভালোবাসতে শেখো, তুমি তো স্ত্রীকেও ভালোবাসতে শিখবা, তোমার স্ত্রী তোমার স্বামীকেও ভালোবাসতে শিখবে। কি কথা বুঝতে তো? হ্যাঁ, থালাভর্তি তোমার স্বামীজির মতো মাছ মাংস খেয়ে পেট ভরে বিয়ে শাদী করে ঘরে বসে সোফায় বসে তুমি টিভি দেখতেছো মাংস খেয়ে, তাই মাংস খেতে হয়, তুমি আর গীতা পাঠ করতে যাবে না, তুমি বেদ পাঠ করতে, তুমি তখন ওই ভিডিও গেম খেলবা, মদ খাবা, আর মারামারি পিটা ডোমেস্টিক ভায়োলেন্স করবা। আর তখন হবে কি, তার পরিণতি কি হয়, ডিভোর্স না মার্ডার, সেটাই হচ্ছে এখন। হুম, তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। ওই মহিলার কথার উত্তর যেটা, যে এই এই সমস্যা সমাধান কোথায়? আর ওং শান্তি ওং শান্তি, তুমি বেদের মন্ত্র পড়ো নাই, শান্তির মন্ত্র ওং শান্তি তুমি জানো না, তুমি হিন্দু পরিবারে জন্মাও নাই, ভারতে তোমার জন্ম হয়নি। এসব সমস্যার সমাধান সৃষ্টির ভগবান এই মহাবিশ্ব সৃষ্টি করার আগে এইসব সমস্যা সমাধান করে রাখছেন তিনি। সেজন্য তিনি আমাদের বেদ শাস্ত্র দিচ্ছেন, তিনি আমাদের গীতা দিচ্ছেন, সেখানে গিয়েও এইসব প্রশ্নের উত্তর খোঁজে। ঠিক আছে, আজকে আলোচনা এখানে শেষ হলো। বলো গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি কাহিনী অর্ধমাত্রা চিদানন্দা অগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বজ্ঞান মঞ্জুরি তত্ত্বানি জপি নিত্যং নর নিচ্ছল মানসম জ্ঞানে সিদ্ধিং লাভে নিত্যং তথান্তে পরম প্রদম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। হ্যাঁ বলো। আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরের জয় হ্যাঁ, হোক। আনন্দময় আনন্দ জীবন দর্শন মন্দিরের জয়, আনন্দময় আনন্দ জীবন দর্শন মন্দিরের জয়, জয় হোক, বিশুদ্ধ সনাতন মন্দিরের জয় হোক, বিশুদ্ধ সনাতন মন্দিরের জয় হোক, জয় হোক। ধর্মের জয় হোক, ধর্মের জয় হোক, ধর্মের জয় হোক। বদমাশতন্ত্র নিপাত যাক, বদমাশতন্ত্র নিপাত যাক, বদমাস তন্ত্রের নিকট জয় হোক, বদমাস তন্ত্রের নিকট জয় হোক। বদমাশতন্ত্র নিপাত যাক।